অভিষেক আর শুভেন্দু দুজনের মধ্যে একটা লবি আছে। কেন? শুভেন্দু টিএমসি দলটার জন্য যা করেছে এটা আরও 10 জনের মধ্যে মানে অন্য কেউ অন্যতম একজন টিএমসির জন্য অনেক কিছু করেছে, কিন্তু অভিষেক হঠাৎ করে এসে বসাতে শুভেন্দুর এখানে আস্তে আস্তে পাতা মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছ না। এই যে একটা রাগ আকসা আজকে ক্ষমতা এসছে সে রাগ মিটাচ্ছে। বিষয়টা বাংলার আইন শৃঙ্খলালে প্রশ্ন উঠছে, কেননা টিম ছুঁড়ে মেরেছে, যেটা পাশাপাশি তার শুনলাম শারীরিকভাবে তার গায়েও হাত দিয়েছে, জামা কাপড়ে ছুঁড়ে দিয়েছে। দেখুন, মানুষ মুখে কিছু কথা বলে, চোর বলে, এটা বলে, ওটা বলে, সেটাকে তো রোকা সম্ভব নয়। কিন্তু এই যে মানুষের গায়ে হাত তোলা, তাকে আক্রমণ করা, এটা আইন নিয়ে, নিরাপত্তা নিয়ে, প্রশাসনিক বা সরকারের যে নিরাপত্তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমরা বিগত দিনে দেখেছি টিএমসি যখন গভর্নমেন্টে ছিল, অনেক দলীয় নেতার জন্য তার দলের কর্মীরা যখন গেছে তাদের উপরও হ্যারাসমেন্ট হতে হয়েছে। নওশাদ সিদ্দিকীর ওপরও বিভিন্ন জায়গায় হয়েছে। কলিকাতায় যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে। আমরা দিদি মোদিকে এই বারবার এক বলি এই কারণেই তো, আইন ব্যবস্থাকে বিগত সরকার ধ্বংসের দিকে ঠেলে দিয়েছিল। যেটুকু যা রেখেছিল বিজেপি সরকার এসে শুরুতেই সেটাকে আরো ধ্বংস করে দিল। না হয় একটা সংসদ, অভিষেকটা কি বর্তমান একজন এমপি, এবং আজকে গতকালকে কল্যাণ ব্যানার্জির উপরে হলো, সে কে? একটা এমপি। তাহলে সে কোন দলের আমি জানি না, কিন্তু কথা হচ্ছে, মানে জানি না বলতে আমার দেখার দরকার নেই, কিন্তু কথা হচ্ছে আজকে বিজেপি আসার সাথে সাথে যেটুকু যা ছিল সেটাও আরো ধ্বংস হয়ে গেল। তাহলে আজকে যেটা এমপিদের ওপরে পাবলিক হাত তোলে, তাহলে সাধারণ মানুষ নিরাপত্তা কোথায় পাবে? এটা প্রশ্ন চিহ্ন যে প্রশাসন ব্যবস্থা, আইন ব্যবস্থা বাংলায় বিগত সরকার ধ্বংস তো করেছে, সরকার এসে যেটুকু যা ছিল আরো ধ্বংস করে দিল। অভিষেকের নিরাপত্তা তুলে নেওয়া হলো, আস্তে আস্তে তার জনপ্রিয়তা কম ছিল, এই যে হঠাৎ করে ফের আক্রমণ, ফের জনপ্রিয়তা বেড়ে গেল, কোথায় সেটিং ব্যাপার দেখছে? সেটিং হতে পারে, কেন রাজনীতিতে তো অনেক অনেক অঙ্ক চলে, কিন্তু আমি মনে করি বাস্তব যেটা দেখছি এটা একটা প্রশ্নচিহ্ন। রাজ্য যে বর্তমান সরকার বিজেপির পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, তাকে একটা প্রশ্নচিহ্নের মুখে পড়তে হলো যে তুমি আসার সাথে সাথেই বাংলার আইন ব্যবস্থা একেবারে তলানিতে, যে একটা এমপি নিরাপদ নয়। এবার তাদের দুজনের মধ্যে কি সেটিং, সেটা আমরা তো জানি সেটিং, সেটা এর মধ্যে কি সেটিংয়ে রয়েছে সেটা তারা দুজনই বলতে পারবে। আপনাদের তো পুরনো ভিডিও ভাইরাল হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছি যে অনেক রকম ভিডিও পুরনো কাটিং করে ছাড়া হচ্ছে। হ্যাঁ, আমাদের উপরে টিএমসি সরকার যে জুলুমগুলো করেছিল, আমিও তো কাজ দিয়াতে একটা আমাদের রাজনীতির দলও নয়, একটা মানে ধর্মীয় সম্পর্ক, একটা অরাজনীতি সংগঠনের একটা কর্মী অসুস্থ ছিল, তারপরে জুলুম হয়েছিল, তাকে দেখতে যাওয়াতে তৎকালীন সময় ওই এলাকায় টিএমসির যে সন্ত্রাস আর যে জালিম ছিল তারা আমার উপরে চড়াও হয়েছিল, জুলুম করেছিল। দেখছি এটা বাংলার জন্য খুব খারাপ, এরকম আইন ব্যবস্থা হওয়া উচিত নয়। এজন্যই বলছি তো, বিগত সরকার টিএমসি সরকার আইন ব্যবস্থাকে ধ্বংস করেছে, কিন্তু যেটুকু যা ছিল কমসে কম এমপিদের ওপরে এরকম হতো না। এই সরকার এসে সেটাও হচ্ছে। এদের দুজনের যে একই রোডে চলছে, আর এদের দুজনের একটাই মালিক আরএসএস, সে একই হাওয়া চলছে। অভিষেক ব্যানার্জি বলেছিল যে নওশাদ কেন্দ্রের নিরাপত্তা নিয়ে ঘরে, নিরাপত্তা ছেড়ে দিয়ে ঘুরুক, আর নিরাপত্তা অভিষেকের উঠে যেতে এ ধরনের একটা হামলা হলো। অ্যাকচুয়ালি কথা হচ্ছে একটা বাচ্চা ছেলের মতো কথা, মূর্খর মতো কথা। আমি প্রায় বলেছি, প্রশাসন কেন্দ্র হয় না, রাজ্যেরও হয় না, প্রশাসন দেশের পাবলিকের ট্যাক্সের টাকায় হয়। নওশাদ যখন রাজ্য সরকারের কাছে চাইলো, দিল না, তখন কেন্দ্র সরকার দিল না, তখন হাইকোর্ট তাদেরকে দিয়েছে কি, দেশের সম্পদ দিয়েছে। দেশের যে অর্থ থেকে আমাদের ট্যাক্সের পয়সা যারা মাইনে পায় তাদেরকে গার্ড হিসাবে, নিরাপত্তা হিসাবে, নিরাপদ দেহরক্ষী দিয়েছে। এটা হচ্ছে বিষয়। দ্বিতীয় নম্বর কথা, আজকে অভিষেক ব্যানার্জির গার্ড তুলে নিয়েছে। এই অভিষেক ব্যানার্জি যখন বিগত দিন দিল্লি থেকে তার বাসভবন হোক বা পার্লামেন্টে যায়, সে তো কেন্দ্র সরকারের, দিল্লি সরকার তো বিজেপি, তাদের তো প্রশাসন লেখরে, এবং বিগত দিন জিতার পরে আজ পর্যন্ত যতজন প্রশাসন ছিল সেও তো বিজেপি সরকারের। এগুলো বাচ্চার মতো কথা। আর দ্বিতীয় নম্বর কথা, তার গার্ডকে তুলে নিয়েছে। দেখুন, ওদের মধ্যে ব্যক্তিগত আকসাক্ষি চলছে না হিরো বানাবার প্ল্যান চলছে,
সেটা আরও কিছুদিন গেলে ফিকে হবে। তবে আমি এতটুকু জানি, অভিষেক আর শুভেন্দু দুজনের মধ্যে একটা লবি আছে। কেন? শুভেন্দু টিএমসি দলটার জন্য যা করেছে, এটা আরও 10 জনের মধ্যে মানে অন্য কেউ অন্যতম একজন টিএমসির জন্য অনেক কিছু করেছে। কিন্তু অভিষেক হঠাৎ করে এসে বসাতে শুভেন্দুর এখানে আস্তে আস্তে পাতা মমতা ব্যানার্জি গুরুত্ব দিচ্ছ না। এই যে একটা রাগ আকসাকস, আজকে ক্ষমতা এসছে সে রাগ মিটাচ্ছে, কিন্তু আমার মনে হয় না যে সেও একজন আইনের লোক। আর আপনি বাংলার সর্বোচ্চ পদে এখন বসেছেন শুভেন্দু অধিকারী, তার দুজনের এই আকসাকসিতে পাবলিক আইনকে হাতে তুলে নিয়ে এরকম বাংলা যেন না করে ওঠে, তাহলে সেটা অনেক ভয়ানক জায়গা চলে যাবে। এই 24 ঘন্টার মধ্যে আপনার কেন্দ্রের সাংসদ, আপনারও সাংসদ, তিনিও আক্রান্ত হলেন। কিন্তু সেটাই বলছি, আইন ব্যবস্থা ধ্বংসের দিকে। বিজেপি শাসিত এলাকাগুলো অন্যান্য জায়গাতে এরকম ব্যবস্থা হয়ে আছে, আইন ব্যবস্থা নাই, মানুষের হাতে রাজ চলে গেছে, মানুষ এখন সন্ত্রাসী গুন্ডাগিরি শুরু করেছে। এটা অত্যন্ত দুঃখজনক, এটা কোনোভাবে কাম্য নয়। হ্যাঁ, আমি এটাও বলছি, অভিষেক ব্যানার্জি, কল্যাণ ব্যানার্জি, আরও যারা আছে টিএমসির, তাদেরকে যদি পুলিশ অ্যারেস্ট করে তাদের যে অন্যায়ের বিচার করে আমি খুশি হব, কারণ তারা অন্যায় করেছে, অনেক অন্যায় করেছে। কিন্তু তা বলে পাবলিক তাদের ওপরে জুলুম করবে, গায়ে হাত তুলবে, আইনকে হাতে নেবে, এটা কোনোভাবে মেনে নিতে পারি না। যে আমার দুশ্মনী করেছে বলে আমি আনন্দ করব, এটা বাংলার জন্য ক্ষতি হবে, দেশের জন্য ক্ষতি হবে। জনজোয়ারকে তো রুকা দরকার। কালকে শ্রমিক ব্যানার্জির ভট্টাচার্য নাকি জনজোয়ারজি তাকে একটু হালকা পাতলা দিতে, সে খুশি হবে কি? হ্যাঁ, এই কি এটা কোনো কথা নয়, এটা রাজনীতির নেতাদের মুখে কথা নয়। জনগণ তাদের বক্তব্য থাকতে পারে, মুখে অনেক কিছু বলতে পারে, কিন্তু মানুষের উপরে হাত তুলতে পারে না। হাত, তার জন্য বিচার আছে, আপনি কেস করতে পারেন, আইন প্রশাসন দেখবে। আজকে তোমাদের এত ক্ষমতা, তো এদের দুর্নীতির ফাঁস তো তোমাদের কাছে আছে, তোমরা তুলে নিয়ে এদের বিরুদ্ধে ব্যবস্থা করতে পারো। একটা যে প্রশ্ন করছেন আপনারা, এটা একটা প্রশ্ন চিহ্ন, এটা কিন্তু বিষয় বুঝার যে এদেরকে নতুন করে হাইলাইট করার একটা প্ল্যান হতে পারে, ওটা একটা ষড়যন্ত্র হতে পারে। এই যে রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে একটা সার্কুলার জারি হয়েছে দেখি যে মাদ্রাসায় বন্দে মাতরম যে গানটা আছে সেটা গাইতে হবে, বিষয়টা কি? শোনেন, সংবিধান কাউকে ফোর্স করার ইজাজত দেয়নি। যদি কেউ ফোর্স করে সে সংবিধান বিরোধী কাজ করবে, তো সংবিধান বিরোধী যে হবে তাদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। এই যে গানটা গাইলে সমস্যা কি? অনেকে হিন্দুত্ববাদী তারা, ব্যাপারটা হচ্ছে সমস্যা ও সমস্যা নয়, তুমি আমার উপর চাপিয়ে দেবে অধিকারটা তোমায় কে দিয়েছে? তুমি কে? তুমি কোন লাট সাহেব? তুমি জনগণ তোমাকে পাশে দাঁড়িয়েছে, তুমি ক্ষমতায় এসছো, কালকে অন্য কারো পাশে চলে যাবে। কিন্তু সংবিধান একমাত্র পারে আমার ওপরে কিছু চাপাতে, আমাকে কিছু বলতে পারে। কেন? সংবিধান আমার দেশের মেন ঢাঁচা, সে ওই যে দেশ চলবে। তুমি একটা ব্যক্তি, তুমি চাপিয়ে পারো না। তাহলে আমি কালকে তোমার উপরে কিছু চাপাবো, আরেকজনের উপরে চাপাবে, এতে দেশের সিস্টেম খারাপ হবে। কারো ভালো লেগেছে সে গাইতে পারে, কারো ভালো লেগেছে আরও কিছু গাইতে পারে। আমাদের মাদ্রাসায় গুণত অনেক দেশপ্রেমের কবিতা আছে, অনেক দেশপ্রেমের গদ্যরা মানে যেগুলো আছে সেগুলো গাওয়া হয়, তো কিন্তু তোমারটাই করতে হবে, তোমার বলাটাই মানবো কেন? এটা দিব কথা বুঝাচ্ছেন? এবার কি সমস্যা আছে না আছে অত ডিপেন্ড আমি যাব কেন? আমার একটাই কথা, তুমি কে? চাপাবার কে? সংবিধানের উপর তো তুমি নয়, ব্যাস এতটুকুই। এখন বিজেপি আগাগোড়ায় মাদ্রাসাকে ভয় করে, কেন? মাদ্রাসা থেকেই তো ডক্টর এপিজে আব্দুল কালাম বেরিয়েছে, মাদ্রাসা থেকেই তো দেশপ্রেমিকরা বাহির হয়। তাই এরা যে দেশকে যেভাবে শেষ করছে, এরা কোনোভাবে চায় না মাদ্রাসা থেকে সেই দেশপ্রেমিক বাহির হোক, যারা আগামী দিনে আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে গড়ে উঠুক। তাই আগাগোড়াই বিজেপি মাদ্রাসার বিরোধী। তবে মনে রাখবেন, অন্যান্য সরকার যেভাবে ভেতর থেকে মাদ্রাসাকে ক্ষতি করেছে, যেমন বিগত সরকার টিএমসি সরকার মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, নীরবে ধ্বংস যাকে বলা হয়, এরা প্রকাশ্য করে। অতএব আমার দেশ যে রাইট দিয়েছে, সেই রাইটের ওপরে যেই হস্তক্ষেপ করবে তার বিরুদ্ধে আইনত লড়াই হবে, মাঠে ময়দানে লড়াই হবে। এবং দুঃখের বিষয়, আমার কম আজকে সজাগ নয় বলে এরা এতটা জোর দেখাতে পারছে। কম যদি সজাগ হতো তাহলে কিন্তু এরা এতটা জোর দেখাতে পারতো না। এয়ারপোর্টের মসজিদটাকে সরিয়ে দেওয়ার একটা চিন্তা ভাবনা, এটা অনেক আগে থেকে চিন্তা ভাবনা হচ্ছে, বিজেপি সরকার আসার পর সবাই শুনছি চিন্তা ভাবনা করছে। কতদূর কি হয় দেখা যাক না। তবে আমি যতটুকু জানি, মসজিদ আগে হয়েছে, এয়ারপোর্ট পরে হয়েছে। অতএব আমার ঘরের ওপর দিয়ে হঠাৎ করে তোমার কিছু করে দেবে আর বলো সরিয়ে দেবো, এটা মানে জুলুম করা হবে, সংবিধান বিরোধী কাজ হবে। মসজিদ অনেক আগে হয়েছে, অতএব সে তখন আমরা দেখব। বিজেপি সরকার বলেছিল অন্নপূর্ণ ভান্ডার দেব,
এখন 12 পাতার ফর্ম দিচ্ছে এবং মানুষ জটিলতায় পড়ছে। এটা না দিবার একটা প্ল্যান। আর যদিও বা কেউ লোভ লালসায় পড়ে পুরো ফিল আপ করে, আমার তো মনে হচ্ছে তার বাইডোটা সব লেগে নিল, তাকে হয়তো এনআরসির মধ্যে তো ফেলার প্ল্যানও করতে পারে। না হয় মাত্র 3,000 টাকা, তাও কি বলছে তো শুনছি, এই 3,000 টাকার জন্য 12টা পাতার ফর্ম ফিল আপ করতে হয়। হ্যাঁ, আর একটা কেউ এমএলএ মন্ত্রী দেশের প্রধান হতে গেলে তাকে মনে এত কিছু ফিল আপ করতে হয়নি। যা বলা হচ্ছে তো একাধিক মানুষ পাবেই না। এই যে ব্যাপারটা বলছেন না, যে এই স্লোগান দিতে হবে, এয়ারপোর্টে মসজিদ সরাতে হবে, গরুল এই হয়েছে, এগুলো শুধুমাত্র মানুষের মাইন্ডকে ডাইভার্ট করতে চাইছে। এই অন্নপূর্ণা ভান্ডার দেবে বলেছিল, এখনো হচ্ছে না কেন? গ্যাসের দাম কমাবে বলেছিল, হলো না কেন? তেলের দাম কমাবে হলো না কেন? এই ইস্যুগুলোকে মাইন্ডটাকে থেকে সরাবার জন্য এই ধর্মীয় ইস্যুগুলোকে দিচ্ছে। বিজেপি সবসময় ধর্মীয় খেলা খেলে, মানুষকে ধর্মীয় উন্মাদনায় রেখে দিয়ে মূল যে ওয়াদাগুলো করেছে সেগুলো ভোলাবার একটা প্ল্যান। তাহলে কি মুসলিম নিধন চলছে বাংলাতে? দেখুন, মুসলমানকে স্বাধীনতার পর থেকে সবাই নিধন করেছে, বিজেপি প্রকাশ্য করছে। তাহলে মুসলিমদের একটা দল হওয়া উচিত, আপনি কি মনে করছেন? অনেকেই তো বলছে এরকম। না, মুসলিমদের দল রাজনীতির দল হওয়া উচিত, সেটা মুসলিম নয়, সর্বধর্মের মানুষের সমান অধিকার নিয়ে একটা ফন্ড হওয়া দরকার। সেই সময় এসে গেছে। অবশ্যই সেটা করা দরকার। কেন বিজেপি শুধু যে মুসলমানের দুশ্মন এটা আমি মানি না। বিজেপি যতটা মুসলমানের দুশ্মন ততটাই এসসি এসটিদের দুশ্মন। আজকে মণিপুরে কি হচ্ছে, আজকে উত্তরপ্রদেশে একটা ঘোড়ায় পিঠে চেপে বিয়ে করতে গেছে, একটা দলিত সম্প্রদায় বলে তাকে পিটিয়েছে। আজকে কোনো পাত্রে হাত দিয়েছে বলে অছুত বলে তাকে পিটিয়েছে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে গরিব মানুষদের ওপর এরা জুলুম করছে। আজকে বিজেপি যে হকারগুলোকে উচ্ছেদ করছে, সেগুলো কারা? তাদের মধ্যে 90% হিন্দু, কিন্তু গরিব। তাহলে রাজ্যে যে সরকার এসেছে, বিজেপি অ্যাকচুয়ালি ধনীদের সরকার, আদানি আম্বানির মতো যারা পুঁজিপতি তাদের সরকার। যদি মুসলমানও যদি ধনী হয় তারও সরকার, আর গরিব যদি হিন্দু হয় বিজেপি তার নয়। তাহলে গরিবদের ঘরে ঐক্যবদ্ধ হতে হবে। আর আমার মনে হয় এই ঐক্যবদ্ধের সবথেকে উত্তম প্ল্যাটফর্ম আমার মনে হয় সেটা পীরজাদা নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে তার যে টিম কাজ করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, সেই দিকে এগিয়ে আসা এই যে একটা প্রচার চলে যে মুসলিম মানে হেলমেট পরে না, আইন মানে না, কিন্তু এই যে গরু কুরবানি নিয়ে যে আইন মানলো মুসলিমরা দেখিয়ে দিল, কি বলবেন বিজয়? ব্যাপারটা হচ্ছে মানুষের তো বলতে ট্যাক্স লাগে না। সব সময় মিডিয়া খুলুন আর যেখানে যেন সব জায়গায় শুধু ইসলাম মুসলিম, ইসলাম মুসলিম, ইসলাম মুসলিম। কতজনের পেট চলে জানেন এই কথাগুলো বলে? এতে আমি খুশি যে ইসলাম মুসলিম করতে করতে হাজার হাজার লোকের পেট চলে, হাজার হাজার নেতাদের নেতৃত্ব চলে, হাজার হাজার টিভির দোকানদারি চলে এই মুসলিম ইসলাম করে করে। তো এইগুলো করতে হয়, করে সমাজ একটা শ্রেণীকে বোকা বানিয়ে তাদেরকে মাথায় কাঁঠাল রেখে কোখাবার জন্য একটা প্ল্যান হয়। একমাত্র আমি মনে করি যারা হজরত প্রফেট মোহাম্মদ সাল্লামকে ভালোবাসেন, আমাদের নবীর সুন্নাত হলো নিজের মাতৃভূমিকে ভালোবাসা। তা সেই আদর্শে আমরা গড়ে উঠেছি, আমরা দেশকে সর্বসময় ভালোবেসেছি, আজও বাসছি, আগামীতেও বাসবো। দেশের ল অ্যান্ড অর্ডারকে আমরা আগেও মেনেছি, আজও মানছি, আগামীতেও মানব। কিন্তু তথাকথিত কিছু মুসলিম রাজনীতির শিকার হয়ে রাজনীতির স্বার্থে দুর্নীতি করে, সেগুলোকে মুসলিম হিসেবে দেখিয়ে দেওয়া হয়। যেমন টিএমসির অনেক লোক আজকে ধরা পড়ছে মুসলিম, কিন্তু না, সেটা মুসলিম দেখাচ্ছে না, তোকে টিএমসি দেখান। মুসলিম একটা আলাদা, টিএমসি একটা আলাদা, বিজেপি একটা আলাদা, হিন্দু একটা আলাদা। তাহলে সেই রকম ভাবে এইগুলো চাপিয়ে দেওয়া হয়ে মুসলমানকে বদনাম করা এটা ষড়যন্ত্র হয়ে আসছে, এখনো চলছে। এই লাস্ট একটা প্রশ্ন করবো, দিলীপ ঘোষ তিনি বাইক চালাচ্ছেন এবং তার মাথায় হেলমেট নেই, ভিডিওটা ভাইরাল হচ্ছে। তাহলে তো আপনারা নিজেরাই তো দেখছেন যে আইনকে যদি সব থেকে বেশি অমান্য করে তারাই করে যারা ক্ষমতার জোরে বসে আছে। তারা আইনকে বুড়া আঙুল দেখায়, তারাই মানুষের রক্ত শোষণ করে, তারাই নিয়মকে ভঙ্গ করে, স্কুল থেকে শুরু করে সব জায়গাতে, স্বাস্থ্য থেকে শুরু করে বিগত দিনেও দেখে এসছি, আজও দেখছি, সব জায়গাতে দুর্নীতি করে ঝেড়ে ঝুড়ে তারাই খাচ্ছে। তাহলে সব থেকে বড় তো আইন যারা করবে তারাই আইনের মানে রক্ষকের নামে আইনকে ভঙ্গ করছে। কিন্তু সবাই সব করুক, সব পাখি মাছ খায় আর মাছরাঙার দোষ হয়, সবাই সব করলেও সেই ঘুরিয়ে মুসলমান মুসলমান, ইসলাম মুসলমান, এই বিগত সরকারে সংখ্যালঘুদের কম বেশি প্রাধান্য দিত, কিন্তু বর্তমান যে সরকারের থেকে কিন্তু মুসলমানদের মানে কোনো রকমভাবে প্রাধান্য দেওয়া হচ্ছে না, কি বলবেন? দেখুন, বিগত সরকার সংখ্যালঘুদের প্রাধান্য দিত না, সংখ্যালঘুদের ঘরে গোলাম বানাতো। আর বর্তমান সরকার
প্রকাশ্য বলছে সংখ্যালঘুদের আমরা কোনো কিছু করব না। কেন করবে না? এটা প্রশ্ন তো। কেন বিগত সরকার এমনভাবে সংখ্যালঘুদের নিয়ে হাইলাইট করেছে, এমন অ্যাড দিয়েছে যেন মনে হচ্ছে সংখ্যালঘুদেরই সরকারটা বিগত সরকার ছিল, তাই এ সরকার বলছে আমরা সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার। তাহলে এই যে সংখ্যালঘুকে ফাঁসাবার পিছনে বিজেপি যাতে সংখ্যালঘুদের বিরোধী করছে, সংখ্যালঘু দেবো না বলছে, এর জন্য বিগত সরকারেরই দোষাচার। এরা দুজন ভাই বোন সেটিংয়ে আছে, এটা প্ল্যান মাফিক কাজ হচ্ছে। ধন্যবাদ। ভাইজান আমি ধন্যবাদ। লাস্ট কোশ্চেন করবো যে বর্তমান সরকার বিভিন্ন দিন থেকে বলে আসছে যে এসআইআর নিয়ে, এই অন্নপূর্ণার নামে কি এসআইআর করার চেষ্টা করছে, এটা নিয়ে কি বলবেন? এসআইআর তো হয়ে গেছে, NRC এনআরসি। হ্যাঁ, আমার সন্দেহ হচ্ছে, এটা হতে পারে, হতে পারে অন্নপূর্ণার নামে একটা চক্রান্ত চলছে। মানে যে আমরাও তো দেখেছি কাউকে ধরার আগে খাবার দিতে হয়, তো খাও, খেতে খেতে আস্তে আস্তে যখন আসবে তারপরে তাকে ধরা হবে। তা সেই জায়গায় এই 12 পাতা ফরমে যে চক্রান্ত হচ্ছে, আমারও এটা ভয় হচ্ছে যে এর পিছনে একটা কোনো ষড়যন্ত্র আছে। এবং বকলমে এটাও হতে পারে যে 12 পাতা ফরম তো ফিল আপ করতে পারবে না, অত অন্নপূর্ণা দেবও না, এটাও একটা প্ল্যান হতে পারে। মানে না দিবার একটা ইচ্ছা, তার জন্য এমন কিছু বলবো সে পেরে উঠতে পারবে না, আমাকে দিতেও হবে না। ধন্যবাদ।